রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সাথে বাঙালির অন্তরের টান। বিশ্বভারতী, সোনাঝুরির হাট, বাউল গান আর সাঁওতালি নৃত্যের সাথে আরও বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে 2 দিনের একটা দারুণ শান্তিনিকেতন ট্রিপ করে এলাম। তার সাথে ছিল দারুণ রিসোর্ট আর জমিয়ে খাওয়া দাওয়া। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। শান্তিনিকেতনের পুরো এপিসোডটা আমি 2টো ভিডিওতে কমপ্লিট করব। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আজকে আমি কলকাতা থেকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। নেক্সট 2 দিন থাকবো শান্তিনিকেতনে, তারপর আবার ফেরত আসবো। আর আমার সাথে যাচ্ছে আপু আর শ্বেতা। তো আমরা সপরিবারে যাচ্ছি শান্তিনিকেতনে। আমি কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি। এখন রাস্তায় রয়েছি, একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে গেছি। রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম, আবার এখান থেকে রওনা দিচ্ছি। এখান থেকে আর 60 কিলোমিটার মতন দূরত্ব দেখাচ্ছে। আপনারা কিন্তু শান্তিনিকেতনে ট্রেনেও আসতে পারেন। ট্রেনে কিভাবে আসবেন দেখে নিন। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে সারা দিনে মোট 24টি এক্সপ্রেস ট্রেন রয়েছে, যেগুলি বোলপুর যায়। সময় অনুযায়ী ট্রেনের ডিটেলস ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা চলে এসেছি বোলপুরে। প্রথমে ডাইরেক্টলি যাব আমার রিসোর্টে, যেটা আমি বুক করেছি। রিসোর্টের নাম হচ্ছে নীল নির্জন। ওটা এখান থেকে 5 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে। তো রিসোর্টে গিয়ে ফার্স্টে রুম নিয়ে কিছুক্ষণ জিরিয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু আজকে ঘুরতে বেরোবো। আমি চলে এসেছি আমাদের রিসোর্টে, যে রিসোর্টটা আমি বুক করেছিলাম, নীল নির্জন। এটা মেন সিটি থেকে একটু ভেতরে 5 কিলোমিটার দূরে। এই দেখুন, এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখান থেকে আমরা এখন চেক ইন করছি। চেক ইন করার পর খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরোবো বিশ্বভারতী দেখতে। এই দেখুন, বাইরেই রয়েছে সুইমিং পুল। এই হচ্ছে নীল নির্জন রিসোর্ট। এই রিসোর্টটি বিশ্বভারতী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বড় বড় গাছ আর বাগানে ঘেরা এই রিসোর্টটিতে রয়েছে মোট 4টি বিল্ডিং। তার মধ্যে 3টিতে রয়েছে থাকার জন্য রুম, আর একটিতে রিসেপশন, কিচেন আর ডাইনিং। পার্কিংয়ের জন্য রয়েছে যথেষ্ট বড় জায়গা, আর ড্রাইভারের রুমও অ্যাভেলেবেল রয়েছে। আর এই রিসোর্টের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বাঙালিদের কাছে অতি পরিচিত কোপাই নদী, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আমাদের ছোট নদী নামে সবার কাছে পরিচিত। রিসোর্টে রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাগান। তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। এই গার্ডেনে ঘুরে ফিরেই আপনি দারুণ সুন্দর সময় কাটাতে পারবেন। বাগানে রয়েছে একটি দোলনা, কোপাই নদীর পাড়টা বাঁধানো, ওখানে কিছু লোহার চেয়ার পাতা রয়েছে। রিসোর্টের সুইমিং পুলটাও দারুণ সুন্দর, যেখানে সকাল থেকে রাত অবধি আপনি যে কোনো সময় স্নান করতে পারবেন। এবার চলুন আমি আপনাদের রুমটা দেখিয়ে দিই কীরকম। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। রুমে একটা ডাবল বেড রয়েছে, একটা ছোট্ট আলমিরা রয়েছে, আর একটা ছোট্ট টিভি, আর এইখানে চেয়ার আর একটা ছোট টেবিল, আর এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ঠিক ঘরের বাইরে এই বারান্দায় দাঁড়িয়ে এখান থেকে সুইমিং পুলের ভিউ। রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা, আর ড্রাইভারের রুম হচ্ছে 400 টাকা। আমি যখন রিসেপশনে চেক ইন করছিলাম তখনই খাবার অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। এখন দুপুর 1:15 বাজে, ঘরে ফোন করে বলল খাবার রেডি। তো এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর এখান থেকে যাব বিশ্বভারতী দেখতে। রেস্টুরেন্টটা কোন দিকে? এটাতে। দেখুন, এই হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট। আমরা খাবার খেতে চলে এসেছি। আমরা অর্ডার
দিয়েছিলাম ভেজ থালি আর সাথে চিকেন কষা। তো ভেজ থালি দিয়ে গেছে দেখুন এই মাটির থালাতে, ভাত, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ডাল, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি। আর এবার চিকেন কষাটা নিয়ে আসবে। মাটির থালা, মাটির গ্লাস, এই গ্লাসটাও কিন্তু মাটির, এই দেখুন এই মাটির গ্লাসে জল খেতে হবে, আর এই মাটির থালায় ভাত। এই যে চিকেন কষা নিয়ে চলে এসেছি। আমি ডাল দিয়ে ভাত মেখে সাথে লেবু দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। বাহ, ডালটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। হাতে লেবু দিয়ে দারুণ লাগে। এবার তরকারিটা টেস্ট করবো। না, প্রত্যেকটা খাবার খুব ভালো। সেটা কেমন লাগছে খেতে? অসাধারণ। দারুণ করেছে না? একদম ঘরোয়া। আপু ভালো লাগছে তো? আর খাইনি এখনো। খেয়ে দেখ, খেয়ে দেখ, গরম খুব আছে। ভালো। চাইল কেমন লাগছে? একদম ভালো। একদম ঘরের মতন খাবার। এবার চিকেন খেয়ে দেখি কিরকম। ডাল ভাতটা তো দারুণ করেছিল। চিকেনটাও খুব সুন্দর, খুবই টেস্টি, একেবারে ঘরোয়া রান্না। পেট ভরে খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব বিশ্বভারতীর কাছে। বিশ্বভারতীর কাছে গিয়ে ওখানে গাড়ি রেখে তারপর বিশ্বভারতীর ভেতরটা আমরা টোটোয় করে ঘুরে দেখব। আমরা যখন এখানে আসছিলাম তখন রাস্তায় গাড়ি যখন যাচ্ছিল তখন সামনে টোটোওয়ালারা গাড়ি দাঁড় করিয়ে ওদের নাম্বার দিয়ে দিয়েছে, বলল ভেতরটা টোটোয় করে পুরো ঘুরে দেখাবে, 40 মিনিট টাইম লাগবে, 600 টাকা নেবে। তো ওখানে গাড়িটা রেখে তারপর টোটোয় করে ভেতরটা ঘুরে দেখব। বললো যে ওরা সমস্ত জায়গা ডেসক্রাইবও করে দেবে, গাইডও করে দেবে, কোনো আলাদা করে গাইড লাগবে না। তো দেখা যাক, এবার গিয়ে আমরা ওটা দেখব। আর এখন যে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কোপাই নদীর পাশে। কোপাই নদী হলো আমাদের ছোট নদী, চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, সেই যে নদী সেটাই হচ্ছে কোপাই নদী। আর আমাদের যে রিসোর্টটা সেটা একদম কোপাই নদীর পাশে। এই দেখুন, এই হচ্ছে কোপাই নদী। এরপর রিসোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা রওনা হলাম বিশ্বভারতী দেখার জন্য। এই রিসোর্ট থেকে বিশ্বভারতীর দূরত্ব মাত্র 5 কিলোমিটার, তাই 10-12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বিশ্বভারতীর কাছে। যেতে যেতেই টোটো চালককে ফোন করে দিয়েছিলাম, তাই টোটো নিয়ে সে আমাদের নিতে চলে এলো বটতলায়। আমি চলে এসেছি একটা বিখ্যাত জায়গায়। আমার পেছনে সেই বিখ্যাত বটগাছ, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন 1872 সালে। দেখুন, এই হচ্ছে সেই বটগাছ। কত ঝুড়ি বেরিয়েছে দেখুন সেই বটগাছের। আপনারা যারা সহজ পাঠ পড়েছেন ছোটোবেলায়, তারা সহজ পাঠ বইয়ের উপরেও কিন্তু এই ছবিটা দেখতে পাবেন। এই বটগাছেরই ছবি সেখানে। আর ওই ছবিটা এঁকেছিলেন নন্দলাল বসু। এই গাছটি রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে যখন ওনার বাবার সাথে এখানে এসেছিলেন তখন এই গাছটি রোপণ করেছিলেন এবং তার সাথে 3টি পাথর 3 পাশে রেখেছিলেন এবং এই জায়গাটার নাম দিয়েছিলেন 3 পাহাড়। দেখুন, এই হচ্ছে সেই বটবৃক্ষ, কি বিশাল হয়ে গেছে দেখুন। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো এই গাছ। তো যেখানে আমি আপনাদের বটগাছটা দেখালাম 3 পাহাড়, সেই 3 পাহাড়ের উল্টো দিকে হচ্ছে পান্থশালা। এই হচ্ছে পান্থশালা। এই জায়গাটার নাম পান্থশালা এই জন্যই যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে থাকতেন তখন উনি এখানে বসতেন এবং পথিকরা যে এই রাস্তা দিয়ে হেঁটে যেত তাদের উনি গুড় এবং ছোলা আর জল খাওয়াতেন। এবার আমি যে জায়গাটা এসেছি সেটার নাম হচ্ছে তালধ্বজ। এই দেখুন লেখা রয়েছে তালধ্বজ। সামনে একটি বাড়ি রয়েছে আর বাড়ির ওপরে দেখুন একটি তাল গাছ।
আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা শুনেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সেই কবিতাটা লেখার পরই কিন্তু এই গাছের নিচে এই ঘরটাকে বানানো হয়, আর এই জায়গাটার নাম হয় তালধ্বজ। এরপর আমি চলে এলাম উপাসনা গৃহের সামনে। এই উপাসনা গৃহটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করিয়েছিলেন। প্রতি বছর বিশ্বভারতীর ছাত্ররা পৌষ মেলার সময় এই উপাসনা গৃহে প্রার্থনা করেন। উপাসনা গৃহের ঠিক উল্টো দিকে হচ্ছে একটি মাঠ রয়েছে। এই মাঠটা হচ্ছে পুরনো মেলার মাঠ, পুরনো পৌষ মেলা এই মাঠে হতো। এখন মেলাটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে, সেই জায়গাটাও আমি অবশ্যই দেখাবো আপনাদের। এবার আমি চলে এসেছি এই বিশ্বভারতী প্রাঙ্গণের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা ছাতিমতলার সামনে। এই দেখুন, এই হচ্ছে ছাতিমতলা। এই ছাতিমতলায় রয়েছে একটি ছাতিম গাছ। পুরনো গাছটি কিন্তু মরে গেছে, এখন একটি নতুন ছাতিম গাছ ঠিক সেম জায়গাতে বসানো হয়েছে। আর এই যে জায়গাটা, এই জায়গায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন একবার রাজার বাড়ি গেছিলেন, তখন রাজার বাড়ি থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন, এবং বিশ্রাম নিয়ে ওনার এত ভালো লেগেছিল এই ছাতিমতলায় যে উনি রাজার কাছ থেকে এই জায়গাটা কিনতে চান। তারপর 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তালুকদার ভুবন মোহন সিনহার কাছ থেকে 20 একর জমি কিনে নেন এবং তৎকালীন ভুবন ডাঙ্গার নাম পরিবর্তন করে রাখেন শান্তিনিকেতন। ছাতিমতলা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর স্টুডেন্টদের ক্লাস নেওয়ার জন্য এই জায়গাটি ব্যবহার করতেন। এখন আমি চলে এসেছি মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামটার নাম হচ্ছে রবীন্দ্র ভবন, কিন্তু এই মিউজিয়াম কিন্তু এখন বন্ধ। লক্ষ্মী পুজোর পরে আবার খুলবে, আজকে একাদশী, এখন কিন্তু বন্ধ রয়েছে। এই দেখুন, আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টিকিট ঘর, আর এই হচ্ছে এন্ট্রান্স গেট মিউজিয়ামের। আর এই হচ্ছে দেখুন, দেখা যাচ্ছে দূরে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামের নাম হচ্ছে রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউজ করা সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। ওনার যে নোবেল প্রাইজ, সেটাও কিন্তু এর মধ্যেই রাখা ছিল, যেটা 2004 সালে চুরি হয়ে যায়। এই দেখুন, এই হচ্ছে রবীন্দ্র ভবন। এবার আমি চলে এসেছি কলা ভবনের গেটের সামনে। কলা ভবনের প্রাঙ্গণে রয়েছে ইট দিয়ে তৈরি করা একটি ইগলু। এটি কলা ভবনের ছাত্ররা তৈরি করেছে। এরপর কলা ভবনের প্রাঙ্গণে আরও দেখলাম বিখ্যাত ভাস্কর রামকিঙ্কর বেজের তৈরি সাঁওতাল পরিবার এবং কল অফ দ্য মিলসের মতন বিখ্যাত ভাস্কর্য। একতারা বাজাও দেখি কিরকম বাজে। এইভাবে বাজে, যারা শুট করে তারা ঠিকই শুট করবে। আপু নিবি নাকি একতারা? নে নে নে, একটা বাজাবি সুন্দর করে। ঠিক আছে, নিয়ে নাও, আমি বাজাবো। আর এই রবীন্দ্রনাথের ছবিগুলো আছে না, এটা লাগবে না। এই একতারাটা কত? 50 টাকা? হ্যাঁ, 60 টাকা বেশি, 50 টাকা দিচ্ছি, যেটা নেবে নিন। দেখো কোনটা নেবে এই দুটোর মধ্যে। ওটা মিঠা বাজে, এই অস্ত ভালো হবে। আর এটা বাউলের কালারটা আছে। আচ্ছা, সেটা ভালো করে বাজিয়ে একটা গান ধরো তো দেখি, বাউল গান। একদম পারি। এখন বিশ্বভারতীতে গাছের নিচে পড়াশোনা শুনেছেন তো? হ্যাঁ, খোলামেলা জায়গায়, এসব জায়গায় পড়াশোনা তো বুঝেছেন। কোভিডের পর থেকে দুটো গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শুধু ইউনিভার্সিটির ভেতরে হয়, বাইরে আর হয় না বড়দের। আচ্ছা, আগে এখানে খোলামেলায় গাছের নিচে বসে পড়াশোনা হতো। ওকে, এখন বন্ধ হয়ে গেছে কোভিডের পর থেকে। কোভিডের পর থেকে দুটো গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, আমি এখন আছি সঙ্গীত ভবনের সামনে, আর এখানেও একটি খুব সুন্দর ভাস্কর্য রয়েছে। এই দেখুন, এটি হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আর এই দেখুন, এই হচ্ছে সঙ্গীত ভবন। এর আগে আমরা ছিলাম কলা ভবনে, কলা ভবন আপনাদের দেখাচ্ছিলাম, আর এবার শুরু হলো সঙ্গীত ভবন।
এই জায়গাগুলো কিন্তু সবই ক্লোজড। এখানে কিন্তু শুধুমাত্র স্টুডেন্টরাই অ্যালাউ, বাইরের যে ট্যুরিস্ট তারা কিন্তু বাইরে থেকে এই জায়গাগুলো দেখতে পারে। আমি যেরকম টোটোয় করে ঘুরছি আর সব জায়গাগুলো দেখছি, আপনাদেরও দেখাচ্ছি, ভেতরে কিন্তু ঢোকা অ্যালাউ না। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার টোটো দাঁড়িয়ে রয়েছে নন্দলাল বসুর বাড়ির সামনে। এ দেখুন, এই হচ্ছে নন্দলাল বসুর বাড়ির গেট, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে কলা ভবনের ছাত্রদের আবাসস্থল, হোস্টেল, এটা বয়েজ হোস্টেল। এই যে বাড়িটার সামনে আমি দাঁড়িয়ে গেলাম, এটি হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের পর দ্বিতীয় বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন অমর্ত্য সেন। সেই অমর্ত্য সেনের বাড়ি হচ্ছে এইটা। আপনাদের কলা ভবন দেখালাম, সঙ্গীত ভবন দেখালাম, এবার চলে এসেছি সায়েন্স ডিপার্টমেন্টে। এই দেখুন, কেমিস্ট্রি, ম্যাথস, তারপর ক্যান্টিন রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, ফিজিক্স, জুলজি, বটানি। এই হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের মেন গেট। এই পর্যন্ত দেখার পর আমরা ঠিক করলাম প্রথমে সৃজনী শিল্পগ্রাম আর সুরুল রাজবাড়ি দেখে এসে বিশ্বভারতীর বাকি অংশটা কভার করব। এরপর বিশ্বভারতী থেকে আমরা গেছিলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। সৃজনী শিল্পগ্রামের প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 30 টাকা, আর যদি স্টুডেন্ট আই কার্ড থাকে তাহলে 10 টাকা। 26 বিঘা জমির ওপর নির্মিত সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। গাছপালায় ঘেরা সবুজ গার্ডেনের চারদিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন শিল্পকলা ও ভাস্কর্যের নিদর্শন। এখানে হস্তশিল্প প্রদর্শনী, ঐতিহ্যবাহী জিনিসপত্রের জন্য একটি শপিং সেন্টার এবং দৃশ্যম নামে একটি অডিও ভিজুয়াল সেন্টার রয়েছে। এটি ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দারুণ সুন্দর একটা গার্ডেন, আর চারদিকে দারুণ সুন্দর সুন্দর ভাস্কর্য ছড়িয়ে রয়েছে। এরপর কিছু দূর এগোতে দেখলাম একজন বাউল দোতারা বাজিয়ে গান গাইছেন। এরপর আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি এই গানটা শুরু করলেন। পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই, ওরে ঘর বানায় আমি রই, ওরে আমি তো সে ঘরের মালিক নই, আমি নই গো, ওরে আমি তো সে ঘরের মালিক নই। যার জমিদারি ওরে ফাইনালে তার হুকুম জারি। পশ্চিমবঙ্গ ছাড়াও এখানে পশ্চিমবঙ্গের আশপাশের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প, কারুশিল্প এবং স্থাপত্য শিল্পের প্রদর্শনী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুর এবং সিকিমের প্রদর্শনী ঘর। দিয়ে দাও 4টে। লেবু শরবত কত করে গো? 20 টাকা। আর কাঁচা আম পোড়াও 20 টাকা? ওটা 20 টাকা গ্লাসে মারফত আছে। এটা লেবু 20 টাকা এই গ্লাসটা, আর আম হচ্ছে এইটা 20 টাকা। আমের দামটা বেশি বলে এটা গ্লাস ছোট করে দিন, আমের দামটা বেশি বলে গ্লাসটা ছোট করে দিই। হ্যাঁ, ভালো কোনটা হবে? আম পোড়াটা ভালো হবে? আম পোড়াটাও টেস্টি আছে আর লেবুটাও আছে। লেবু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, লেবুটা গন্ধরাজ আছে, কাগজি মিক্স করে দুটোকে মিক্স করে বানাই যাবে। একটা লেবু শরবতই দাও 4টে। বরফ দেবে? হ্যাঁ, বরফ দিয়ে ঠান্ডা করা যায়। আচ্ছা ঠিক আছে, লেবু শরবত দাও। আচ্ছা আচ্ছা। কেমন খেতে লেবুটা? ভালো খেতে, ভালো। এটার মধ্যে দুরকম লেবুটা, গন্ধরাজ আছে আর পাতি লেবুটা আছে। গন্ধরাজটা বেশি আছে, পাতিটা কম। আমরা এবার চলে এসেছি সুরুল রাজবাড়ির সামনে।
এই দেখুন, এই হচ্ছে সুরুল রাজবাড়ি। চলুন এবার ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। 1750 সালের দিকে শ্রীনিবাস সরকার, একজন বিশিষ্ট জমিদার এবং ব্যবসায়ী, এই রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। সরকার পরিবার এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়িতে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। আজকে একাদশীর দিন, কালকে বিসর্জন হয়ে গেছে। এই দেখুন, এই যে এখানে দুর্গা প্রতিমা বানানো হয়েছিল, বিসর্জনের পর সেই কাঠামোটা তুলে আবার রেখে দেওয়া হয়েছে। এই কাঠামোর ওপরেই কিন্তু পরের বছর আবার প্রতিমা নির্মাণ করা হবে। তো আমরা এখন বিশ্বভারতীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। শান্তিনিকেতনে বিখ্যাত হলো দোল উৎসব। এই দোল উৎসব যে মাঠে খেলা হয় সেই মাঠটা হচ্ছে এইটা। এই যে মাঠটা দেখছেন, এইখানেই শান্তিনিকেতনের দোল উৎসব খেলা হয়। তবে এই মাঠে কিন্তু এখন শুধুমাত্র স্টুডেন্টরাই অ্যালাউ, ট্যুরিস্টদের জন্য কিন্তু এই মাঠে প্রবেশাধিকার নেই। ট্যুরিস্টদের দোল খেলতে গেলে যেতে হবে সোনাঝুরির মাঠে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এইখানেই শান্তিনিকেতনে যে বিখ্যাত পৌষ মেলা সেটা হয়। 7ই পৌষ বা 23শে ডিসেম্বর এই মেলাটা শুরু হয়। এই দেখুন, এই যে গেটটা দেখছেন, এই গেটের ভেতরে যে মাঠ রয়েছে, এই মাঠেই হয় পৌষ মেলা। দেখুন, বিশ্বভারতীর প্রথম দিককার স্টুডেন্ট ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীও কিন্তু এই বিশ্বভারতীতে থেকে পড়াশোনা করেছিলেন। এই দেখুন, এই যে বিল্ডিংটা দেখছেন, এটা কিন্তু অনেক পুরনো বিল্ডিং। ওই সময় কিন্তু বিশ্বভারতীতে খোলামেলা আকাশের তলায়, গাছের তলায় পড়াশোনা করানো হতো। তো এই সমস্ত জায়গায় পড়াশোনা হতো তখন, পাঠশালা ছিল এগুলো। আর ঠিক এর উল্টো দিকে এই যে দেখছেন এই বিল্ডিংটা, এই গোলাপি রঙের এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরি। দেখুন, এই হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। এই হচ্ছে শান্তিনিকেতনের আশ্রম। দেখুন, লেখা রয়েছে আশ্রম প্রাঙ্গণ। আর এই যে ভেতরে একটি বাড়ি দেখছেন, এটা হচ্ছে রবি ঠাকুরের প্রথম বাড়ি। এই বাড়িটার নাম হচ্ছে দেহুলি। দেখুন, এখান থেকে হয়তো দেখতে পাবেন, ওই যে দেখা যাচ্ছে বাড়িটা, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল 7টি বাড়ি রয়েছে, তার মধ্যে এটি প্রথম বাড়ি, নাম হচ্ছে দেহুলি। আজকে টোটোয় করে পুরো বিশ্বভারতীর ট্যুর করলাম। আর বিশ্বভারতী থেকে গেছিলাম শ্রীনিকেতন আর সুরুল রাজবাড়ি। আর আমরা আমাদের গাড়িটা দাঁড় করিয়েছিলাম ঠিক যে বটবৃক্ষটা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, সেই বটবৃক্ষের সামনে, যেই বৃক্ষটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে রোপণ করেছিলেন। আবার ঠিক সেইখানেই টোটো এসে আমাদের ছেড়ে দিল। এবার গাড়িতে করে আমাদের যে রিসোর্ট সেখানে ফিরে যাব। দেখুন, সন্ধ্যা হয়ে গেছে। এই বটবৃক্ষের চারপাশে কিন্তু লাইট জ্বলে গেছে। এই দেখুন, দিনের শেষে সন্ধে নেমে এলো আর আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে। পরের দিন আমরা গেছিলাম কঙ্কালীতলা, ডিয়ার পার্ক, সোনাঝুরির হাট এবং আরও বেশ কয়েকটি জায়গায়। সেই গল্প
নিয়ে আসবো নেক্সট এপিসোডে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।